হঠাৎ কেন কাতারে আসলো রাশিয়ার যুদ্ধজাহাজ? ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মাঝেই রাশিয়ার এমন পদক্ষেপ কিসের ইঙ্গিত দিচ্ছে? কাতারে রাশিয়ার উপস্থিতি কি নতুন সামরিক জোটের পূর্বাভাস? মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে বিরাজ করছে চরম উত্তেজনা। যে কোনো মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্ত বদলে চালাতে পারেন ইরানের বিরুদ্ধে হামলা, এমন আশঙ্কা বিশ্লেষকদের। তবে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের চোখ রাঙানিতে সম্প্রতি নিন্দা জানিয়েছে রাশিয়া। সেই সাথে উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের ইতি টানতে কোনো পরিকল্পনা করছে না তো রাশিয়া? দীর্ঘদিন ধরেই ইরানের সাথে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখে আসছে রাশিয়া। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিনের দেশটিকে আত্মঘাতী ড্রোন দিয়ে সহায়তা করেছে ইরান। তার বিনিময়ে ইরানের জ্বালানি তেল কিনছে রাশিয়া। তবে এই সম্পর্কের মাত্রায় যোগ হয়েছে আরও নতুনত্ব। ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে একজোট হয়ে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা করছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে সরাসরি উস্কানি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাতের হুমকিও দেন মার্কিন শাসক। এমন প্রেক্ষাপটে চুপ করে থাকেনি রাশিয়া। ইহুদিবাদীদের সাথে ইরানের চলমান উত্তেজনা কমাতে জোর চেষ্টা চালাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাই তো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে সম্প্রতি একই দিনে ফোনালাপ করেছেন তিনি। এ সময় রুশ প্রেসিডেন্ট ইরানের ঘোলাটে পরিস্থিতি সামাল দিতে সকল অংশীজনের সাথে সংলাপ করার আশ্বাস দেন। পাশাপাশি রাশিয়া ইরানের কৌশলগত অংশীদারিত্ব এবং যৌথ অর্থনৈতিক প্রকল্প এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এদিকে ইরানের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত আপাতত ট্রাম্প স্থগিত রাখলেও মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী, যা আর কিছুদিনের মাঝেই পারস্য উপসাগরে পৌঁছাবে। এমন পরিস্থিতির মাঝেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র কাতার হাঁটল ভিন্ন পথে। কাতারের রাজধানী দোহার হামাদ বন্দরে 4 দিন ব্যাপী আন্তর্জাতিক সামুদ্রিক প্রতিরক্ষা সংক্রান্ত প্রদর্শনী ও সম্মেলনের আয়োজন করেছে কাতার সরকার। 19 জানুয়ারি থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে 22 জানুয়ারি পর্যন্ত। রাশিয়া, সৌদি আরব, ফ্রান্স ও কুয়েত সহ কাতারের বন্ধু ও ভ্রাতৃপ্রতিম 8টি দেশের সামরিক বাহিনীর যুদ্ধজাহাজ অংশ নিয়েছে এই সম্মেলনে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ সংস্থা কাতার নিউজ এজেন্সি। তবে কাতারের এই সম্মেলনে পশ্চিমাদের আকর্ষণ কেড়েছে রাশিয়ার যুদ্ধজাহাজ। কারণ পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, রাশিয়া মূলত উপসাগরীয় ধনী দেশগুলোর সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধি করতে চায়, যার মাধ্যমে জ্বালানি তেল উৎপাদনকারী উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর কাছে সমরাস্ত্র বিক্রি বৃদ্ধি করবে পুতিনের দেশটি। বিশ্লেষকরা আরও বলছেন, কাতার এমন সময়ে সামরিক এই প্রদর্শনীর আয়োজন করল যখন অঞ্চলটিতে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান উত্তেজনা ছড়াচ্ছে। আর এই কাতারেই রয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক ঘাঁটি আল উদেইদ, যেটিকে লক্ষ্য করে গত বছরের জুনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। 2025 সালের 22 জুনের রাত মার্কিন যুদ্ধবিমান ইরানের আকাশসীমা লঙ্ঘন করে। মুহূর্তের মধ্যে আকাশ থেকে নেমে আসে 14টি বিশাল আকৃতির বোমা। কোনো সরাসরি উস্কানি ছিল না, এটি ছিল ইসরায়েলের অবৈধ আগ্রাসনের ধারাবাহিকতা, যাতে পরে যোগ দেয় যুক্তরাষ্ট্রও। দৃশ্যটা নতুন নয়। একটি সাম্রাজ্য তার কল্পিত প্রাচ্যে, যাকে তারা মধ্যপ্রাচ্য বলে, নিয়মিত বোমা ফেলছে। আর প্রতিবারের মতো সেদিন রাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যামেরার সামনে এসে ঘোষণা দিলেন, মধ্যপ্রাচ্যের দস্যু ইরানকে এখন শান্তি স্থাপন করতেই হবে। কিন্তু প্রশ্ন হলো, বোমা ফেলাকে কবে থেকে শান্তির ভাষা বলা শুরু হলো? ধ্বংসযজ্ঞকে কবে থেকে স্থিতিশীলতার নাম দেয়া হলো? এই শান্তি শব্দটা আজ
ভয়ঙ্করভাবে বিকৃত। পশ্চিমা ভাষ্য অনুযায়ী শান্তি মানে আত্মসমর্পণ, কূটনীতি মানে আক্রান্ত দেশকে আক্রমণকারীর কাছে করুণ আবেদন জানাতে বাধ্য করা। সে যুদ্ধে ইরানে ইসরায়েলের হামলা টানা 12 দিন চলেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া ইরানি শিশুদের ছবি কিন্তু পশ্চিমা গণমাধ্যমের পাতায় জায়গা পায়নি। সেখানে জায়গা পেয়েছে বাংকারে আশ্রয় নেয়া ইসরায়েলিদের দীর্ঘ প্রতিবেদন। ভাষা মুছে ফেলার এই রাজনীতি পশ্চিমা গণমাধ্যম খুব নিখুঁতভাবেই করে যাচ্ছে। ট্রাম্প সহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজনৈতিক অভিজাতরা নিজেদের শান্তির দূত হিসেবে তুলে ধরতে চান, অথচ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারাই। তাদের কাছে শান্তি মানে গণহত্যা চালানোর বাধাহীন স্বাধীনতা। ইরানের ক্ষেত্রেও শব্দচয়ন হয় বেছে বেছে। ইরান কখনোই একটি দেশ নয়, ওটা শুধু একটি শাসন ব্যবস্থা। ওরা জনগণ নয়, ওরা একটি হুমকি। প্রায় প্রতিটা প্রতিবেদনে ইসলামিক শব্দটি এমনভাবে জুড়ে দেওয়া হয় যেন এটি নিজেই একটি অপরাধ। কিন্তু বাস্তবতা ভিন্ন। ইরান থেমে থাকেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপের মুখে তারা রুখে দাঁড়িয়েছে সশস্ত্র প্রতিরোধের মাধ্যমেই। আর সেই প্রতিরোধই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বারবার যুদ্ধের লাগাম টানতে বাধ্য করেছে। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র নেই। পারমাণবিক অস্ত্র আছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে। তবুও ইরানকে দেখানো হয় বিশ্ব ব্যবস্থার অস্তিত্বগত হুমকি হিসেবে। কারণ সমস্যা ইরানের হাতে কি আছে তা নয়, সমস্যা হলো ইরান আত্মসমর্পণ করতে অস্বীকার করছে। অভ্যুত্থান, নিষেধাজ্ঞা, গুপ্ত হত্যা, অন্তর্ঘাত সবকিছু সত্ত্বেও ইরান ভাঙেনি। চাপিয়ে দেয়া সহিংসতার মাঝেও টিকে আছে একটি রাষ্ট্র। এই জায়গাতেই যুক্তরাষ্ট্র বারবার হোঁচট খাচ্ছে। গণবিধ্বংসী অস্ত্রের হুমকির মিথ নতুন নয়। এই একই গল্প শোনা গিয়েছিল ইরাক আক্রমণের আগে। বহু বছর ধরে বলা হচ্ছে ইরান মাত্র কয়েক সপ্তাহ দূরে বোমা বানানো থেকে। বহু বছর পারও হয়ে গেছে, বাস্তবে কিছুই হয়নি। এদিকে আমেরিকান জনমত ভেঙে পড়ছে, যুদ্ধের প্রতি অনীহা বাড়ছে। ট্রাম্প সেটা বুঝেছেন, তাই গত বছরের 24 জুন হঠাৎ করেই তিনি ঘোষণা দেন যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। আরও কৌশলী হয়ে এবার ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হয় ইরানিদেরই। 28 ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভকে কাজে লাগিয়ে ইরানের শীর্ষ নেতৃত্ব সরানোর চেষ্টা চালানো হয় বলেছেন বিশ্লেষকেরা। তবে এই চাপের ভেতরেও ছিল শুভঙ্করের ফাঁকি, কারণ বাস্তব যুদ্ধের সাহস তখনও ছিল না। এমনকি ইরানের সরাসরি হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ইরানের পাল্টা হামলা ঠেকানোর মতো প্রস্তুতি তখন ছিল না। ইরান স্পষ্ট করে বলেছিল হামলা হলে জবাব আসবে, লক্ষ্য হবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এক মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন মধ্যপ্রাচ্যে তখন পর্যাপ্ত সামরিক সরঞ্জাম ছিল না। ইরানের পাল্টা হামলা প্রতিহত করার সক্ষমতাও ছিল সীমিত। বাস্তবতা হলো ইসরায়েল আজও ইরানের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। গত বছরের জুনে 12 দিনের যুদ্ধে ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে কাজ করেছিল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। গত বুধবার পর্যন্ত ট্রাম্পের উপদেষ্টারা ধরে নিয়েছিলেন যে কোনো সময় হামলা শুরু হবে, কিন্তু হয়নি। এই পুরো গল্পটাই বলে দেয় বোমা আছে যুক্তরাষ্ট্রের হাতে, কিন্তু নেই নিয়ন্ত্রণ। আর চাপ, হুমকি, আগ্রাসন সবকিছুর পরও ইরান মাথা নত করেনি। আর সেখানেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা। তাহলে কি অবশেষে প্রস্তুতি নিয়েই ফেলল ইসরায়েল? ইরান-ইসরায়েল যুদ্ধ কি তাহলে শুরু হতে যাচ্ছে? কি হবে ইরান যদি হঠাৎ করেই ইসরায়েলের বিরুদ্ধে মিসাইল হামলা চালায়? যদিও ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির জানিয়েছেন আকস্মিক যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তারা। তাহলে কি ইহুদিবাদীরা আবারও তাদের আগ্রাসী রূপ দেখাতে চলেছে? কিন্তু ইরানের প্রস্তুতি আসলে কেমন? ইরান কি পারবে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে? সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অবশ্য ঘোষণা দিয়েছেন যে
পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তার দেশ। প্রশ্ন হলো, ইসরায়েলের গুপ্তচর সংস্থা কি জানে ইরানের প্রস্তুতি সম্পর্কে? ইরানের সরকার বিরোধী আন্দোলনকে ঘিরে ফায়দা নেওয়ার সুযোগ তৈরি করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে যুদ্ধের প্রস্তুতি সহ অঞ্চলটিতে বিমানবাহী রণতরী পর্যন্ত নিয়ে আসার নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শেষ মুহূর্তে সবকিছুই যেন ভেস্তে গেল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক প্রকার ভয় থেকেই প্রেসিডেন্ট ট্রাম্পকে জানালেন, এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত নয় ইহুদিবাদী দেশটি। কিন্তু কি ঘটেছিল সেদিন? চলতি বছরের শুরু থেকেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনা করছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের জোরদার সামরিক প্রস্তুতির তথ্য পেয়েই ভয়ে বুক ধড়ফড় করে উঠে নেতানিয়াহুর। সেই সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে জানান যে বর্তমানে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। ফলে ইরানের পাল্টা হামলা প্রতিরোধ করা ইসরায়েলের পক্ষে কঠিন হয়ে পড়বে। যার কারণেই মূলত ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সিদ্ধান্ত থেকে ট্রাম্পকে সরে আসার অনুরোধ করেন নেতানিয়াহু। 16 জানুয়ারি ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। কিন্তু এবার তাহলে কেন যুদ্ধের কথা বলছে ইসরায়েল? তাহলে কি নেতানিয়াহু প্রস্তুতি সেরে ফেলেছেন? ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে 19 জানুয়ারি নেতানিয়াহু বলেছেন, ইরান আক্রমণ করলেই নজিরবিহীন শক্তির সাথে জবাব দেবে ইসরায়েল। আমাদের হামলায় ইরানে যা ঘটবে তা কেউ কল্পনাও করতে পারবে না। তবে যাই ঘটুক না কেন, যুদ্ধ শুরু হলে ইরান আর পূর্বের অবস্থায় ফিরতে পারবে না। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইসরায়েলের প্রধানমন্ত্রীর এমন আগ্রাসী হুঁশিয়ারির পরই নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। ইরানের বিরুদ্ধে আকস্মিক যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল, এমনটি জানিয়ে দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেন, আমাদের দেশের ক্ষতি করতে যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েল আক্রমণাত্মক সক্ষমতা অর্জন করেছে। এছাড়াও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF একটি আকস্মিক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের শাসক ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ষড়যন্ত্র করছে, এমনটি জানিয়ে মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি বলেছেন, আমাদের দেশের মহান নেতার উপর আক্রমণ অর্থ ইরানি জাতির সাথে পূর্ণাঙ্গ যুদ্ধের সমতুল্য। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। তবে এ বিষয়টি সত্যি যে ইসরায়েলের নতুন হামলার সময় হাত গুটিয়ে বসে থাকবে না ইরান, যার প্রমাণ গত বছরের জুনে 12 দিনের যুদ্ধের সময়ই দিয়েছিল তেহরান। মধ্যপ্রাচ্যে আবারও আগুন ছড়ানোর আশঙ্কা। যুক্তরাষ্ট্রকে সরাসরি পরাজিত করার দাবি করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের মতে দেশটির সাম্প্রতিক বিক্ষোভ ছিল রাষ্ট্রদ্রোহ, আর সেই রাষ্ট্রদ্রোহের মূল কারিগর ছিল ওয়াশিংটন নিজেই। তবে এবার খামেনির থেকে এসেছে কড়া হুঁশিয়ারি। আগুন নিভেছে, কিন্তু হিসাব এখনো বাকি। ডিসেম্বরের শেষের দিকে ইরানি রিয়ালের ভয়াবহ দরপতন এবং অন্যান্য অর্থনৈতিক সমস্যার বিরুদ্ধে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয়। কিন্তু খুব কম সময়ে এটি রূপান্তরিত হয় সরকার বিরোধী বিক্ষোভে এবং সংঘর্ষে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারী উভয়ের মধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়। এ বিষয়ে তেহরান কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দেশের প্রধান শহরগুলোতে শান্তি ফিরে এসেছে। সম্প্রতি এক্সে একাধিক পোস্টে খামেনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে এই অস্থিরতার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছেন। একই সঙ্গে ওয়াশিংটনকে প্রধান অপরাধী হিসেবে চিহ্নিত করেছেন। খামেনি জানিয়েছেন, এই রাষ্ট্রদ্রোহ সংগঠিত করার জন্য যুক্তরাষ্ট্র ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। এই রাষ্ট্রদ্রোহ আরও বড় পরিকল্পনার সূচনা ছিল। ইরানি জাতি যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জোর দিয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্প নিজেই এই রাষ্ট্রদ্রোহের সাথে জড়িত ছিলেন। বিক্ষোভকারীদের প্রতি মার্কিন প্রেসিডেন্টের প্রতিশ্রুতি, সাহায্য আসছে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকান যুদ্ধজাহাজ মোতায়েনের কথা উল্লেখ করেন তিনি।
এদিকে সম্প্রতি রয়টার্স জানিয়েছে ইরানের ওপর মার্কিন হামলা আসন্ন, তবে শেষ পর্যন্ত আক্রমণটি ঘটেনি। ট্রাম্প পরে বলেছিলেন যে অস্থিরতার সময় আটক হওয়া বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে ইরান সরে আসায় হামলার পরিকল্পনা বাতিল করা হয়েছিল। এ বিষয়ে খামেনি জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তেহরানের কর্তৃপক্ষ দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ইচ্ছা পোষণ করে না, তবে আমরা ইরানের ভেতরে এবং বাইরে অপরাধীদের ছেড়ে দেব না বলেও জানান ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা। অন্যদিকে আরেকটি প্রতিবেদনে রয়টার্স দাবি করেছে একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা বলেছেন তেহরান তার প্রতিবেশীদের সতর্ক করে দিয়েছিল ওয়াশিংটন যদি ইসলামিক প্রজাতন্ত্রে হামলা চালায় তবে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইরানকে কোন দেশ ব্যাকআপ দিচ্ছে? রাশিয়া ও চীন কি ইরানের সামরিক খাতে সরাসরি ভূমিকা রাখছে? কিন্তু কিভাবে? এই প্রশ্নগুলোই এখন আন্তর্জাতিক রাজনীতির টেবিলে ঘুরছে। কারণ ইরানের বিরুদ্ধে সম্প্রতি যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দেওয়ায় কূটনৈতিক পদক্ষেপ নেয় চীন ও রাশিয়া। এমনকি ইরানের সরকার বিরোধী আন্দোলনে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করেছে রাশিয়ার দেওয়া প্রযুক্তিও। আর মার্কিনী নিষেধাজ্ঞার বাধা উপেক্ষা করে ইরানের সাথে জ্বালানি তেল বাণিজ্য সম্প্রসারণ করেছে চীন। কিন্তু তবুও বন্ধুত্বের পাল্লায় ইরানের কাছে কোন দেশ এগিয়ে? যুক্তরাষ্ট্রের মতো দেশ যাদের কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র ও শক্তিশালী মিসাইল, তারাও এখন ইরানে হামলা চালাতে বারবার ভাবছে। কিন্তু এর পেছনে রয়েছে রাশিয়া ও চীনের জোরালো ভূমিকা, সেই সাথে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর প্রতিরোধী হুঙ্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছেন। সেই সাথে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থায় ইতি টানারও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। রাশিয়ার দুঃসময়ের বন্ধু ইরান যখন নিজেই বিপদে, তখন চুপ থাকতে পারেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের বিরুদ্ধে ট্রাম্পের হামলার হুমকিতে ক্ষিপ্ত হয়ে ওঠে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের হুমকিকে তিরস্কার করে মস্কো। সেই সাথে ইরান রাশিয়ার মাঝে হওয়া 20 বছর মেয়াদী কৌশলগত সামরিক চুক্তি এগিয়ে নেওয়ারও আশ্বাস দেন পুতিন। এদিকে ইরানকে শক্তিশালী করতে সাম্প্রতিক সময়ে দেশটিকে Su-35 মডেলের অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়েছে রাশিয়া, যার সাহায্যে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক অবস্থান আরও জোরদার করেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। শুধু তাই নয়, সম্প্রতি ইরানের সরকার বিরোধী আন্দোলন নিয়ন্ত্রণে আনতেও খামেনি সরকারকে পরোক্ষভাবে সহযোগিতা করেছে রাশিয়া, এমন দাবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর। ইরানের তীব্র ওই সরকার বিরোধী আন্দোলনের সময় দেশটির সরকার ইন্টারনেট ও মোবাইল সংযোগ বন্ধ ঘোষণা করে। তবে আন্দোলন যাতে আরও ছড়িয়ে পড়ে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাতে ঘি ঢেলে আগুনের উত্তাপ আরও বাড়িয়ে তোলেন। এমনকি ট্রাম্পের বন্ধু ইলন মাস্ক তার মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বিনামূল্যে ইরানিদের দেওয়ার ঘোষণা দেন। কিন্তু তাতেও ইরানের সরকারের বাধার মুখে পড়েন ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দাবি, রাশিয়ার দেওয়া ইন্টারনেট জ্যামার প্রযুক্তি ব্যবহার করে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় ইরান, যার কারণে ইরান জুড়ে স্টারলিংকের আপলিং ও ডাউনলিং সক্ষমতা প্রায় 80% হ্রাস পায়। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড। কিন্তু ইরানের সাথে বন্ধুত্বে চীন কতটা ভূমিকা রাখছে? ইরানের জ্বালানি তেল খাতের উপর ভুরি ভুরি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র, কিন্তু তাতে যেন কোনো প্রকার ভ্রুক্ষেপই নেই চীনের। সমুদ্রপথে চীনের মোট জ্বালানি তেল আমদানির প্রায় 13.4% আসে ইরান থেকে। বেইজিং মূলত মার্কিনীদের একতরফা নিষেধাজ্ঞাকে প্রত্যাখ্যান করে। পাশাপাশি ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৈধ বলেও দাবি করে চীন, যদিও ইরান থেকে সরাসরি জ্বালানি তেল ক্রয় করে না চীন। মূলত মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো ট্রান্সশিপমেন্ট হাব ব্যবহার করেই ইরানের জ্বালানি তেল কিনছে চীন। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে ইরানকে কেবল অর্থনৈতিকভাবেই সাহায্য করে না চীন। ইরানের ব্যালিস্টিক মিসাইল তৈরিতে দেশটিকে প্রয়োজনীয় উপকরণ পাঠিয়েও সাহায্য করছে বেইজিং। খামেনিকে ঘিরে হামলার গুঞ্জন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর আক্রমণ মানেই কি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে আগুন? ইরান কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে? হঠাৎ
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধের কথা কেন বললেন? এদিকে মধ্যপ্রাচ্যের দিকে তেড়ে আসছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী। ইরানের পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকূলে গেলেই লাগবে যুদ্ধ, এমন আভাসই দিচ্ছেন বিশ্লেষকরা। প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্য কি আবারও আগুনের সাগরে পরিণত হতে চলেছে? ইরানের সরকারকে নিয়ন্ত্রণে আনতে এখন খামেনি হয়ে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের জন্য গলার কাটা। তাকে সরাতে পারলেই যেন অসাধ্য সাধন করে ফেলবেন ট্রাম্প। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্টের আচরণে এমন আভাসই পাওয়া গেছে। উস্কানির মাধ্যমে ইরানে বিক্ষোভ সৃষ্টির পর তাতেও সফল হতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প। এবার কি তাহলে ভিন্ন কৌশলে খামেনিকে হত্যা কিংবা উৎখাতের ষড়যন্ত্র করছেন যুক্তরাষ্ট্রের শাসক? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে হত্যার ষড়যন্ত্র করছেন এমন অভিযোগ এনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমাদের দেশের মহান নেতার উপর আক্রমণ অর্থ ইরানি জাতির সাথে পূর্ণাঙ্গ যুদ্ধের সমতুল্য। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। কিন্তু ইরানের প্রেসিডেন্টের অভিযোগ কতটা সত্য? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিয়ে 17 জানুয়ারি এক আক্রমণাত্মক মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খামেনির প্রায় 40 বছরের শাসন ব্যবস্থার অবসানের আহ্বান জানিয়ে ট্রাম্প বলেছেন, খামেনি একজন অসুস্থ ব্যক্তি, তার উচিত সঠিকভাবে দেশ পরিচালনা করা এবং মানুষ হত্যা বন্ধ করা। এর আগে গত 28 ডিসেম্বর থেকে ইরান জুড়ে শুরু হয় তীব্র গণবিক্ষোভ, যা এক পর্যায়ে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। সেই আন্দোলনের প্রায় প্রতিটি মুহূর্তেই বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি বিক্ষোভকারীদের সাহায্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে পাঠানোর ঘোষণাও দিয়েছিলেন মার্কিন শাসক। কিন্তু শেষ মুহূর্তে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান ট্রাম্প। প্রশ্ন হলো, মার্কিন প্রেসিডেন্ট তার সিদ্ধান্ত হঠাৎ পরিবর্তন করলেন কেন? হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ইরানের বিরুদ্ধে এখনই সামরিক হামলা না চালাতে ট্রাম্পকে সম্প্রতি অনুরোধ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ হিসেবে ইহুদিবাদী শাসক জানান, এই মুহূর্তে ইসরায়েল প্রতিরক্ষা খাতে দুর্বল অবস্থায় রয়েছে। ট্রাম্প যদি ইরানে হামলা চালায় তাহলে ইরানও পাল্টা প্রতিরোধ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালাবে, যেগুলোকে প্রতিহত করা ইহুদিবাদীদের পক্ষে কঠিন হয়ে পড়বে। তবে মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেও মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম বিমানবাহী রণতরী, যা আর কয়েকদিনের মাঝেই পারস্য উপসাগরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। আর ট্রাম্প যে তার সিদ্ধান্ত আবারও পরিবর্তন করতে পারেন তার ইঙ্গিতও মিলেছে, যদিও মার্কিনীদের হামলাকে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনী। একটি প্রশ্ন আজ বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর আঘাত মানেই কি বিশ্বযুদ্ধের সূচনা? ইরান স্পষ্ট করে দিয়েছে, কোনো রাগঢাক নেই। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর যে কোনো ধরনের আক্রমণ হলে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করবে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে এই ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। বিশ্বজুড়ে যখন জল্পনা চলছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যা বা ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছেন, ঠিক তখনই এই হুঁশিয়ারি দিলেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ান এক্সে একটি পোস্টে বলেন, আমাদের দেশের মহান নেতার উপর আক্রমণ মানে ইরানি জাতির সাথে সর্বাত্মক যুদ্ধ। তিনি আরো বলেন, ইরানে 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভ, হাজার মানুষের প্রাণহানি, সবকিছুর জন্যই দায়ী যুক্তরাষ্ট্র। পেজেশকিয়ানের ভাষায়, ইরানের জনগণের জীবনে যে কষ্ট, যে সীমাবদ্ধতা, তার অন্যতম বড় কারণ হল মার্কিন সরকার ও তার মিত্রদের আরোপ করা দীর্ঘদিনের শত্রুতা আর অমানবিক নিষেধাজ্ঞা। শনিবার পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প খামেনির প্রায় 40 বছরের শাসনের অবসান চান। এ সময় ট্রাম্প খামেনিকে একজন অসুস্থ ব্যক্তি বলে আখ্যা দেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, খামেনির উচিত দেশ সঠিকভাবে পরিচালনা করা এবং মানুষ হত্যা বন্ধ করা। এর আগে ট্রাম্পকে কঠোর ভাষায় আক্রমণ করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে ব্যাপক প্রাণহানির জন্য তিনি ট্রাম্পকে দায়ী করেন এবং তাকে অপরাধী হিসেবে আখ্যায়িত করেন। ইরানে বিক্ষোভ যখন তুঙ্গে, তখন ট্রাম্প ইরানিদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সাহায্য আসছে বলেও বার্তা দেন। এমনকি ইরানের সরকারের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুমকিও দেন তিনি। ফলে বিশ্বজুড়ে খবর ছড়িয়ে পড়ে, ইরানে মার্কিন হামলা কি তাহলে আসন্ন?
একসময় পরিস্থিতি সত্যি ভয়াবহ মোড় নেয়। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলার একেবারে কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু শেষ মুহূর্তে ক্রমবর্ধমান আঞ্চলিক ও কূটনৈতিক চাপের মুখে পিছু হটেন ট্রাম্প। আমেরিকান সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা স্বীকার করেন, হামলা খুব কাছাকাছি ছিল, কিন্তু শেষ পর্যন্ত আদেশ আসেনি। ইরানে অস্থিরতার সর্বশেষ ঢেউ গত বছরের ২৮ ডিসেম্বর শুরু হয়। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, মুদ্রার অধপতন এবং অর্থনৈতিক দুর্দশার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ তেহরান থেকে শুরু করে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। জীবনযাত্রার ব্যয়ের বিরুদ্ধে বিক্ষোভ দ্রুত সরকার পরিবর্তনের দাবিতে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভে রূপান্তরিত হয়। পরিস্থিতি সামাল দিতে ইরানি কর্তৃপক্ষ ইন্টারনেট এবং ফোন পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেয়, ফলে ইরান কার্যত বিশ্বের যোগাযোগ ব্যবস্থা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইরানের চলমান বিক্ষোভে ৩,০০০-এর অধিক মানুষের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, একটি আঘাত কি সত্যিই পুরো বিশ্বকে ঠেলে দিতে পারে যুদ্ধের দিকে? সময় দেবে সেই উত্তর।